বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি আলোচিত সমালোচিত নাম পরীমণি। এই আলোচনার যতটা না সিনেমার কারণে তার চেয়ে বেশি তার ব্যক্তি জীবন নিয়ে। এই আলোচনাটা অনেক বেশি শুরু হয়েছিল 2021 সালের 13 জুন তিনি যখন একটি স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এই অভিযোগ জানিয়ে। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেন বনানীতে নিজের বাসায়। সেখানে তিনি অভিযোগ করেন তার থেকে 4 দিন আগে তিনি যখন উত্তরার বোট ক্লাবে গিয়েছিলেন তখন ওই বোট ক্লাবের কার্যনির্বাহী সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ দুজন তাকে ধর্ষণের চেষ্টা করেছেন এবং মাদকদ্রব্য মদ খাইয়ে তাকে চেষ্টা করেছেন অচেতন করে ফেলার, এবং সেই অবস্থা থেকে ছাড়া পেয়ে তিনি 2.5 ঘন্টা পরে বনানী থানায় গিয়েছিলেন অভিযোগ দিতে, কিন্তু মদের গন্ধ তার মুখে থাকার কারণে তার এই অভিযোগটি নেওয়া হয়নি এবং তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে তিনি শিল্পী সমিতির তখনকার যে সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান, তাকেও অভিযোগ জানিয়েছিলেন, তিনি সহ আরও কয়েকজনকে অভিযোগ জানিয়েছিলেন। তখন আইজিপি ছিলেন বেনজির আহমেদ, সেই আলোচিত বেনজির, সেই সময়টিতে বোট ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। সবাইকে অভিযোগ জানানোর পরেও যখন কোনো সমাধান তিনি পাননি, তখনই গণমাধ্যমের সামনে তিনি হাজির হয়েছেন বলে তিনি দাবি করেন। আমি আমার বিচার নিয়ে মরবো। এর পরের গল্পটা আস্তে আস্তে আমরা সবাই দেখেছি। এর পরবর্তীতে মামলা হয়েছে পরের দিনই, এবং মামলা হওয়ার পর দিনই গ্রেফতার হয়েছিলেন নাসির উদ্দিন মাহমুদ, এবং তিনি যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন সেই অমিসহ মোট 5 জন। এবং এই গ্রেফতারের সাথে সাথে মাদকদ্রব্য উদ্ধার হয় তাদের বাসা থেকে, কোর্টে তোলা হয়, রিমান্ডেও নেওয়া হয়। একটা ম্যাজিকের মতো, মানে আর কয়েক ঘন্টার মধ্যে আমার বিশ্বাস যে আমি আসলে সঠিক বিচারটা পাবো। এর 1.5 মাস পরে হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। আচ্ছা, আপনারা কারা একটু বলবেন আমাকে? আমরা র্যাব সদর দপ্তর থেকে এসেছি। আপনি কি কখনো আমাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দরজাটা হালকা করে খুলেছেন? 4 আগস্ট হঠাৎ করে পরীমণির বাসায় র্যাব অভিযান চালায়। তারপর তাকে গ্রেফতার করা হয় এবং র্যাব দাবি করে তার বাসা থেকে এলএসডি, মদ সহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে, যে অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরে নিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় এবং রিমান্ড চাওয়া হয়। একবার নয়, 3 বার। এবং এই 3 বার রিমান্ড তাকে মঞ্জুরও করা হয়, এবং পরবর্তীতে রিমান্ড পরবর্তী যে জামিন শুনানি ছিল সেটির জন্য যখন 21 দিন ধার্য করা হয়, তখন নড়ে চড়ে বসেন মানবাধিকার কর্মীরা। হাইকোর্ট থেকে স্বপ্রণোদিত হয়ে একটি রুল দেয়া হয় এবং জবাব চাওয়া হয় এই মাদক মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না। এর প্রেক্ষিতে 31 আগস্ট তাকে বিচারিক আদালত জামিন দেন এবং 1 সেপ্টেম্বর তিনি বেরিয়ে আসেন জেলখানা থেকে। এর মাঝে যে 2 জন বিচারক ছিলেন তারা উচ্চ আদালতে গিয়ে, অর্থাৎ হাইকোর্টে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন বারবার এভাবে রিমান্ড দেওয়ার কারণে। তবে র্যাবের পরীমণিকে ধরা এবং ছেড়ে দেওয়ার মধ্যে ঘটে গেছে আরও কিছু কাণ্ড। 2021 সালের 1 সেপ্টেম্বরের একটি ভিডিও ফাঁস হয় কয়েকদিন পরে গণমাধ্যমে, এবং তাতে দেখা যায় গোয়েন্দা পুলিশের যে কর্মকর্তা গুলশানের এডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং এই মামলার তদন্তগুলোর কাজ করছিলেন, পরীমণির সাথে তার একটি বিশেষ সম্পর্কের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায় যখন তাকে দেখা যায় পরীমণিকে নিয়ে 17 ঘন্টা তার সরকারি কোয়ার্টারের ভেতরে কাটাতে, এবং সিসি ক্যামেরায় তার ঢোকা এবং বেরিয়ে আসার ছবি বের হয়ে আসে। এর পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন সহ নানা তথ্য, ভিডিও, ছবি প্রচার হতে থাকে। নড়ে চড়ে বসে প্রশাসন, মামলা চলে যায় ডিবি থেকে সিআইডির হাতে। এর মধ্যে গোলাম সাকলাইনকে তার পদ থেকে সরিয়ে অন্য জায়গায় বদলি করা হয় এবং এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি করা হয়। তদন্ত কমিটি তাদের কাজ শুরু করে এবং একে একে প্রমাণ পেতে থাকে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবছর 13 জুন একটি চিঠি ইস্যু করা হয়, যেখানে জানানো হয় তার যে কল রেকর্ড ছিল, সিডিআর বিশ্লেষণ করা হয়েছে, বৈধ রেকর্ডিং যেগুলো পুলিশের পক্ষ থেকে করা হয় সেগুলো বিশ্লেষণ করা হয়েছে, পরীমণির মোবাইলের মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মেসেজ বিশ্লেষণ করা হয়েছে, এবং সাকলাইনেরও মোবাইলের মেসেজ, তথ্য, বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে, ফরেনসিক করা হয়েছে। একই সাথে সিসি ক্যামেরার যে ফুটেজগুলো উঠে এসেছিল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলোও বিশ্লেষণ করে ফরেনসিক করা হয়েছে সিআইডির মাধ্যমে। এবং সব কিছু বিশ্লেষণের পর আসলে প্রমাণ মিলেছে সাকলাইনের সাথে আসলেই পরীমণির একটি সম্পর্ক, অন্যরকম সম্পর্ক ছিল, এবং তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এই সম্পর্কটি তারা চালিয়ে গেছেন দিনের পর দিন। এবং পরীমণি যেমন 17 ঘন্টা সাকলাইনের বাসায় তার স্ত্রীর অবর্তমানে কাটিয়ে গেছেন, তেমনি সাকলাইনও
পরিমণির বাসায় দিনের পর দিন রাত কাটিয়ে এসেছেন এবং এই সব তদন্তের প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী জানানো হয় যে তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়া হোক। এত বড় শাস্তি কেন, এই প্রশ্নটি উঠতে পারে অনেকের মনেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠিতে যে ব্যাখ্যাগুলো রয়েছে সেখানে যেটি জানা যাচ্ছে তা হলো পুলিশ বাহিনীর একটি দায়িত্বশীল পদে থেকে তদন্তের মধ্যে থেকে তিনি যে কাণ্ডটি করেছেন, যে অনৈতিক সম্পর্ক বজায় রেখেছেন অনেক দিন ধরে তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও, সেটি বেরিয়ে আসা তাদের এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। শুধু ব্যক্তি ভাবমূর্তি নয়, পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি, সরকারি ভাবমূর্তিতেও তার এই কাণ্ডটির প্রভাব ফেলা। সার্বিক বিষয়টিকে বিশ্লেষণ করে বিবেচনা করে তারা এই সর্বোচ্চ সিদ্ধান্তটি দিতে বাধ্য হয়েছেন বলে তাদের চিঠির মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ঘটনার প্রবাহ থেমে নেই, মামলা চলছে নিজস্ব গতিতে। পরিমণির করা মামলাটিতে তদন্ত শেষ হওয়ার পর চার্জ গঠন হয়ে এখন সাক্ষ্য গ্রহণ চলছে। নাসির উদ্দিন 2022 সালের 6 জুলাই যে মামলাটি করেছিলেন পরিমণিদের বিরুদ্ধে, সেই মামলাটির তদন্ত শেষ হওয়ার পরে চার্জ গঠনের জন্য জমা দেওয়া হয়েছে চার্জশিট এবং সেই চার্জ গঠনের আগে তাদেরকে তলব করা হয়েছিল। মঙ্গলবার তারা আদালতে গিয়ে জামিন নিয়ে এসেছেন। আগামীতে তারিখ পড়েছে চার্জ গঠনের জন্য 1 অক্টোবর। এই 1 অক্টোবরে জানা যাবে চার্জ গঠন হবে নাকি এই মামলাটি সেখানেই খারিজ হয়ে যাবে। 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। অভিযোগ যে মিথ্যা, এর তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না। ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো। জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা, প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। পরিমণি নাসিরের মামলা তো চলছে, সাকলাইনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে পরিমণি কেন বললেন অন্য বিষয়ে আছে কিনা সেটি খতিয়ে দেখতে। একই সাথে পরিমণি রিমান্ডে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য দিয়েছিলেন সেই তথ্য কোথায়, কি হলো সে নিয়ে, সে বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কি শেষ পর্যন্ত ধরা হয়েছিল? এমন নানা প্রশ্ন জমা হয়ে রয়েছে মানুষের মনে, আমাদের মনেও। হয়তো সময়ের সাথে সাথে তদন্ত এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে উন্মোচিত হবে সেই তথ্য। ততদিন অপেক্ষা রইল সেই সত্যের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।